চীন কখনো একটা পয়সা লস করার লোক না। আমার মাতবুরি দরকার নাই বাবা, আমার টাকা হইলেই চলে। এই জন্য 40 বছর তারা কোনো যুদ্ধেই জড়ায় না। আপনি দেখেন যুদ্ধে তারা জড়াবেও না তো, তারা যে অস্ত্র তৈরি করে, অস্ত্র তৈরি করে বিক্রি করার জন্য, বিক্রি করে লাগুক যুদ্ধ। চীনের বিষয় হলো বাণিজ্য, টাকা দাও, টাকা দাও। এখন তুমি দুর্নীতি করো, অসুবিধা নাই, টাকা দাও। তুমি মাতবুরি করতে চাও, করো, আমার টাকা দাও, আমার টাকা দাও, টাকা দাও। আমি এই জায়গাটায় আছি এখন। এই যে ইউক্রেন জেলেনস্কি দাস কতল করে দাও, এগুলোর কোনো সম্মান ইজ্জত কোনো কিছু দরকার নাই। এই তোরে কইছি না তুই বেলা 27 তারিখের ভিতরে জানা, বিষয়টা কিন্তু এই লেভেলে চলে গেছে। জানালে পাত্তাই দিচ্ছে না। ওই বাদ দে, ওরা তো সামরিক আপনার কোনো গোয়েন্দা তথ্য দিবে না। আমি বাংলাদেশের নাগরিক, আমি হুট করে কইলাম যে রাশিয়ারে মানি না, আমেরিকারে মানি না, এটা তো মানায় না আমার কণ্ঠে। এটা তো এইটুকু সেন্স তো আমার থাকতে হবে। তো জেলেনস্কির সেন্সটা বুঝতে হবে। রাশিয়ার কোলের ভিতরে আসো, রাশিয়ার তুই সৈন্য সংখ্যা জানোস, তুই রাশিয়ার সামরিক সক্ষমতা জানোস। কথাটা হচ্ছে কোন জায়গায়, ওই যে মার্কিন প্রতিনিধি আসতেছে, বলে তুই বেটা চোর, তুই চুরি করছ না, তুই চুরি করছ, তুই আবার সম্মান কি, তোর আবার সার্বভৌমত্ব, সাইন কর, তুই ইয়ে কর, অমুক কর। এখন জেলেনস্কি কইতেছে আমার সাথে চুক্তি হবে, এটা জানাইছে রাশিয়ারে, আমারে জানাই নাই। আমি কাজল হায়দার আপনাদের সঙ্গে রয়েছে, আর আমার সঙ্গে রয়েছে সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন। ধন্যবাদ আপনাদেরকে, দর্শকদের কাছে অনেকদিন পরে ফিরে আসলাম। তো আজকে কি নিয়ে আলোচনা? এই যাদের নিয়ে আলোচনা, যারা আমাদের দেখে দর্শকরা, তাদের যারা কমেন্ট করেন, হ্যাঁ একটু কয়েকটা কমেন্ট পড়ে আসি, তারপর আপনি আমাকে বলবেন আপনি ইউক্রেন না রাশিয়া কই ছিলেন, আচ্ছা আচ্ছা, কোন গহীন জঙ্গলে লুকায় ছিলেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা লিখে জানাবেন। আমাদের প্রথম দর্শক যেটা বলছেন উনি লিখছেন লিটন ঘোষ, মাগুরা থেকে। উনি আমাদের অনুষ্ঠানটা রেগুলার দেখেন। আপনার ছাগলে কিনা বলে পাগলে কিনা খায়, ডোনাল্ড ট্রাম্প মাতাল ইউক্রেন প্রেসিডেন্ট, জেনারেলদের কি পাগল, শেষমেশ রাশিয়ার জয় হবে, কারণ পুতিন ঠান্ডা মাথার প্রেসিডেন্ট। ওনার অ্যানালিসিস মোটামুটি ঠিক। সৈয়দ আল মোল্লা উনি লিখছেন টমাহকের এক্সপেরিমেন্ট হওয়া দরকার, দেখা যাবে এর সব দিক থেকে ফলাফল। মানে টমাহক কোনো একবার ওই যে হ্যাঁ একবার মধ্যপ্রাচ্যের যুদ্ধে কিছুটা ব্যবহার করা হয়েছে, তখন এখন তো আপগ্রেড হয়েছে আরো। দেবব্রত বর্মন উনি লিখছেন বন্যায় ভেসে যাওয়া এক ব্যক্তি প্রাণ বাঁচাতে গাছের গুড়ির মতো একটা কালো জিনিসকে আঁকড়ে ধরে। বন্যার জল কমে এলে কালো বস্তুটিকে ছেড়ে দিয়ে যখন ডাঙায় ওঠে চেষ্টা করে, তখন কালো বস্তুটি তাকে ছাড়ছে না। আসলে সেটা একটা ক্ষুধার্ত ভালুক বা কুমির ছিল। মানে জেলেনস্কি ভাষার সময় ট্রাম্পকে ধরছে, নাটকে ধরছে, সে ট্রাম্প হচ্ছে সেই ক্ষুধার্ত কুমির। ধন্যবাদ আপনাকে। জয়বুল নামে আমাদের দর্শক লিখছেন চমৎকার সংবাদ আপনার, আমরা সবাই এটা দেখি। এখন আপনার সংবাদ ছাড়া আর কোনো সংবাদ ভালো লাগে না, এখন সবার কাছে বিশ্ব সময় সংযোগ, বিশ্ব সংযোগ উনি দেখেন। ধন্যবাদ, সবারটাই দেখবেন, তাহলে আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন কোনটা সঠিক তথ্য দিচ্ছে না দিচ্ছে। আমি বলি কি, শুধু আমাদেরটা সবারটা দেখেন, সবারটা ছড়িয়ে দেন, আমাদেরটা একটু বেশি বেশি ছড়িয়ে দেন। একটু লোভী তো আমরা, মানুষ মাত্রই লোভী আর কি। আচ্ছা, রাহান রাকিব রাজু উনি লিখছেন ভাই আমি বিশ্ব সংযোগের কথা আমার পরিবারের মধ্যে জনপ্রিয় করেছি, আমার 2 বোনকে উদ্বুদ্ধ করেছি, আমাদের পরিবারের সবাই লন্ডনে থাকে, শুধু আমি কানাডায় টরন্টো থেকে, যার জন্য আপনাদের অনুষ্ঠান শোনা খুবই প্রয়োজন। কানাডা টরন্টো থেকে শুনছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আপনি সাচ্চা ভক্ত আমাদের। আচ্ছা এবার বলেন, আপনি কোন গহীন জঙ্গলে লুকাইছিলেন, কি দেখলেন, আপনার কাছে কি আছে, আপনার টমাহক না পেট্রিয়ট? একটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, যদি বলেন যে রাশিয়া গিয়েছিলাম কিনা, ইউক্রেন গিয়েছিলাম কিনা, তাহলে এটা বলতে হবে যে রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, মানে এশিয়া সব জায়গায়, চীন, ভারত, সব জায়গাতেই আমার সবসময় যাতায়াত আছে। কারণ এখন বিশ্বটা গ্লোবাল বিশ্ব, এবং আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনার পুরো জিনিসটাই আপনার হাতের মুঠোতে চলে আসছে। আপনি যখন ইচ্ছা ইউক্রেনে যেতে পারেন, ইউক্রেনে যাওয়া বিপজ্জনক, গুলি খাওয়ার চান্স আছে। আর রাশিয়াতে যেতে পারেন, সমস্যা নাই, আমেরিকায় যেতে পারেন, আপনি ইউরোপের দেশগুলিতে যেতে পারেন। সেইভাবে তো মনে করেন ভ্রমণটা চলতেই থাকে, এবং দর্শকদেরও সেই ভ্রমণ তো দর্শকরা ইচ্ছা করলে হতে পারে আর কি। গত সপ্তাহে দেখলাম যে ট্রাম্প কাকু 28টা শর্ত, ওই ধরনের আর কি শর্ত, এই শর্ত নিয়ে খেলাখেলি। মোটামুটি ট্রাম্পকে বলা হয় পুতিনের পুরাতন বন্ধু, এবং ট্রাম্পের যে 28টা আপনি দফাই বলেন বা চুক্তি বলেন, এর সাথে পুতিনের গুলো মিলে যায়, প্রায় সবগুলো মিলে যায়, 6টা মিলে যায়, আরও তো আছে। এখন এই পরিস্থিতিতে জেলেনস্কির উপরে তো ভরসা করা যায় না, সে তো হচ্ছে আসলে মুলাট ন্যাটো যেদিকে ঝুলায় সেদিকেই। এখন তার কি করা উচিত, আর এই যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে? আসলে দেখেন, যুদ্ধের ভবিষ্যতে একটা বিষয় নিশ্চিত করে বলা যাবে, সেটা হলো যে আধুনিক বিশ্বে কোনো যুদ্ধে জয় পরাজয় হয় না। এটা একভাবে
কন্ট্রোল করা হয়, আপনি ইচ্ছা করলে মানে এমন একটা সিচুয়েশন করা হয় যে এটা কি ইউক্রেন জিতছে বা রাশিয়া জিতছে এরকম একটা বসে বলা হয়, কিন্তু আলটিমেটলি যুদ্ধে জয় পরাজয় হয় না। এই যেমন মনে করেন পাকিস্তান ভারতের যে যুদ্ধটা পহেলগামের এটা নিয়ে হয়েছে, আচ্ছা 4 দিন ব্যাপী যেটা হইলো, সেখানে জিতছে কে? কেউই জিতে নাই। বলতে যে ভারতের এতটা আমরা এরকম বলছে। এখন ইউক্রেনের বিষয়টা যেটা হচ্ছে যে একটা কৃতিত্ব ইউক্রেনকে দিতে হবে, সেটা হচ্ছে যে প্রথম যখন রাশিয়া আক্রমণটা করলো এরপরে সম্ভবত 1366 বা 67 দিন পার হয়েছে। রাশিয়া কিন্তু এটা বলতে পারতেছে না যে আমরা ইউক্রেন যুদ্ধ জিতে ফেলছি, তারা এটা বলতেছে যে এই অংশ এই অংশ এই অংশ দখল করছে, ঠিক আছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে প্রচন্ড চাপ আসছে জেলেনস্কির উপরে। এমন একটা পরিস্থিতিতে জেলেনস্কি পড়ছে যেটাকে বলা হয় শাখের করা, আসতেও কাটে যাইতেও কাটে। মানে আপনি কি করবেন? আপনার তো কিছু করার নাই। আপনার ইউরোপীয় মিত্র যারা, জেলেনস্কি কি করলো, এই যে ইংল্যান্ডের কিয়ার স্টারমার, তারপরে ফ্রান্সের ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর সাথে বৈঠক করতেছে। তো বৈঠকে কি হচ্ছে? তারা তো আসলে এক সুরে কথা বলে, মানে ট্রাম্প যেটা বলবে এটাতে খুব বেশি বাইরে যাবে না। এখন একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি জেলেনস্কিকে বলা হচ্ছে, যেমন আজকে কত, আজকে 22 তারিখ সম্ভবত, আপনার 27শে নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত দিতে বলা হচ্ছে জেলেনস্কিকে, যে 27শে নভেম্বরের মধ্যে তুমি এটার মধ্যে রাজি হও। এবং তাকে রাজি করানোর জন্য প্রচন্ড চাপ কিন্তু ক্রিয়েট করা হয়েছে অলরেডি। এই যে চাপটা ক্রিয়েট করা হচ্ছে, জেলেনস্কির মানা ছাড়া উপায় নাই। আবার মানতে গেলে কি হচ্ছে, সেটা হচ্ছে যে ওই যে দনবাস আরো কয়েকটা জায়গার যে জিনিসগুলো এটা ছেড়ে দিতে হবে। শুধু ছেড়ে দিতে হবে না, সৈন্য সংখ্যা নামিয়ে আনতে হবে 6 লাখে, নেটোতে কখনো যোগ দিবে না, এটা ইয়ে করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, নিশ্চিত করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। রুশের সংস্কৃতি ঢুকবে এখানে, রুশ সংস্কৃতি সংস্কৃতি ঢুকবে মানে কি কথাটা বলা হচ্ছে, এমনিতে তো সংস্কৃতিতে কিছু মিল থাকেই। আর মনে করেন এক সময় ভারত বাংলাদেশ পাকিস্তান একই দেশ ছিল, তো সংস্কৃতিগত কিছু থাকবে, ওইটাই তো একই দেশ ছিল। ইউক্রেন তো সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, তো সেই ক্ষেত্রে ওইটা বড় বিষয় না। সংস্কৃতি ঢুকবে মানে কি, যারা রাশিয়ান সংস্কৃতির সাথে অভ্যস্ত তারা তো এখনো রাশিয়ান সংস্কৃতি আছে, হ্যাঁ এখানে ভিতরেই আছে। বিষয়টা হচ্ছে সে যেই কথাটা বলতেছে তার মুখ চুন হবে, সে যদি এটা মেনে না নেওয়া ছাড়া তো তার উপায়ও নাই। তার সাথে সহযোগিতাগুলি পাচ্ছে হচ্ছে আমেরিকার কাছ থেকে, অস্ত্র পাচ্ছে সে আমেরিকা, যে টমাহকের কথা বলে এরকম, সে ড্রোন পাচ্ছে, এগুলি দিয়েই তো সে যুদ্ধ করে। ইউরোপিয়ানই তো তারা সহায়তা করে। তো ইউরোপের সবগুলি দেশ, মানে প্রধান দেশগুলি, আমেরিকা, তারা বলতেছে কি যে তোমাকে এটা মানতে হবে, তো সে কি করবে? কিন্তু সিনারিও তো দিলার ভাই, যেটা আমি আপনার সাথে সাথে আমিও তো টুকটাক একটু দেখি এবং দেখতে হয় গণমাধ্যম কর্মী হিসাবে। এই পুরো পরিস্থিতির জন্য কিন্তু জেলেনস্কি দায়ী। যদি যুদ্ধে জিতত, জেলেনস্কিকে বীর বলা হতো, কিন্তু তার অতিলোভের কারণে, ধরেন আপনি পুতিন, আমি আজকে জেলেনস্কি হয়ে, আপনি আমাদের বারবার সাবধান করতেছেন যে কাজল, জেলেনস্কি তোমার নিরাপত্তা আমি দেব, তুমি ন্যাটোতে যাও না। সেই 2000 সালে যখন পুতিন একটা সাক্ষাৎকারে বলছিল যে ন্যাটোতে আমি যাইতে চাই, এটা পশ্চিমা প্রোপাগান্ডা কিনা আমি জানি না, অনেক জায়গায় থাকে, তখন বলছিল যে পুতিনকে বলছিল সবাই যেভাবে আবেদন করে সেভাবে আবেদন, তখন পুতিন রাখছিল স্বাভাবিক, আর 10টা দেশের মতো তো আমি ত্রাণ দিতে তোমার দরবারে যাব না, তুমি আমাকে ইনভাইটেশন, যাক দিল না। তারপরে কি হলো, বিল ক্লিন্টনকে বলল যে আমার এই যে রাশিয়ার চারপাশে যে সীমান্তবর্তী এলাকার দেশগুলোর আপনি ন্যাটো বানায় না। বিল ক্লিন্টন তখন মনে লিওনস্কির সাথে মনিকার সাথে একটু কটর মটর চলতেছিল, বুঝছেন, তখন বলে ওকে নো প্রবলেম, আই ইনশিওর দ্যাট। করলো কি, আশেপাশে পোল্যান্ড টোল্যান্ড, তুমি দীর্ঘদিন মানে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে সংস্কৃতিগতভাবে বিভিন্নভাবে তুমি রাশিয়ার সাথে সম্পৃক্ত, তুমি তার কথার বাইরে যাবা কেন? তোমার তো সে একজন ভালো প্রতিবেশী, তোমার আবদার থাকলে তুমি জানাও। এখন ব্যাপারটা খেয়াল করতে হবে, এই যে পুরো ঘটনাটা, এটা নিয়ে তো অনেক আলোচনা করা যায়। আমি আপনাকে একটা মূল কথাটা বলি, যেই জিনিসটা নিয়ে আমার স্টাডি যেটা বলতেছে, প্রবলেমের জায়গা কিন্তু একটা জায়গায় উচ্চারণ করি, সেটা হচ্ছে চীন। এখন আপনি বলবেন কিভাবে চীন, দর্শকও নিশ্চয়ই চীন কিভাবে, আমি এখন বলি কিভাবে চীন। আচ্ছা, আপনারা চীন কিভাবে একটু কমেন্টে লেখেন, আমি কমেন্টে আমি আপনাদের কি মনে হয় সেটা আমি বলি। আমি চীনের হিসাবটা মিলাচ্ছি। বিষয়টা হচ্ছে কি, দেখেন সুপার পাওয়ার এখন কারা? আমেরিকা। একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন 1991 সালে বিভক্ত হয়ে গেছে, তারা সুপার পাওয়ারের থেকে চলে গেছে। বাট
রাশিয়া এখনো গুরুত্বপূর্ণ। অবশ্যই রাশিয়াকে আপনি ফেলে দিতে পারবেন না, পুতিনের কারণে ফেলে দিতে পারবেন না, পারবেন না। পুতিন শুধু না, মানে তাদের অবস্থানগত, তাদের চারিত্রিক বিষয় আছে, তারা দীর্ঘদিন ভৌগোলিকভাবে তারা একটা ঠান্ডা, মানে বিরুদ্ধ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মানুষ। আমাদের দেশে খেয়াল করবেন, এটা মাইন্ড করেন না কেউ, অন্য কেউ, বরিশালের লোকজনের সাহস বেশি। কেন? কারণ তারা তো উত্তাল নদীর পারে থাকে, হ্যাঁ, তারা ওই জিনিসটা দেখে অভ্যস্ত। একই অবস্থা, তারা সমুদ্রের পাশে থাকে, মানে ওই যে একটা বিশালত্ব, ওই মানে প্রাকৃতিক সাথে এগুলি ছোটবেলা থেকেই তারা ফলত তাদের সাহসটা বেশি থাকে। এখন রাশিয়াকে আপনি কখনো ফেলে দিতে পারবেন না, যদিও তারা এখন পরাশক্তি না। নতুন পরাশক্তি কে হইতে পারে? চীন। চীন কিন্তু কথা বলে না। চীনের একটা বড় জিনিস হচ্ছে কি, এত যে আলোচনা হয়, চীন কিন্তু যে হুটহাট ট্রাম্পের মতো, পুতিনের মতো, পুতিন একটু কম বলে, কিন্তু বলে, কিন্তু চীন তাও বলে না। কিন্তু তাদের অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন না। তারা যে প্রবল ভাবে এগিয়ে আসতেছে সেটাও অস্বীকার করতে পারবেন না। আপনি খেয়াল করবেন, কিছু কিছু মেরুকরণ চেঞ্জ হয়ে গেছে। কখন? আপনার মনে আছে সি জিনপিং, উনি করলেন কি, রাশিয়ার পুতিন, ভারতের নরেন্দ্র মোদী, ওই কিম ইল সুং, এদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন, এসিও করলেন, এবং সেখানে বলতেছেন যে আগামী বিশ্বের নেতৃত্ব দিবে এশিয়া। এখন এটা তো মনে করেন আমেরিকা সহ যে ইউরোপীয় যে বেল্ট আছে তাদের জন্য তো একটা মানে বিশাল একটা রেড সিগন্যাল, একটা লাল সংকেত, বিশাল সংকেত। এখন তাকে মানে তারা কিন্তু অস্থির হয়ে গেছে। আপনি খেয়াল করেন যে ট্রাম্প কি করতো, ট্রাম্প মোদিরে নিয়ে হাসি তামাশা করছে, ভারতীয়দেরকে মোদিরে পাশে বসায়া বলতেছে যে বাংলাদেশ নিয়ে আমার বন্ধু মোদি কমেন্ট করবে, মানে একটা খোঁচা মারলো। প্রবলেমটা হচ্ছে কি, অন্যান্য দেশ যখন এই করে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা করে, গালওয়ান যুদ্ধের কথা, হ্যাঁ গালওয়ান যুদ্ধের কথা বলতেছি, তো এইটা যখন করে তখন চীন করে কি, চুপচাপ প্ল্যানটা করে যে আই উইল ডু দিস, এটা করবে। এখন চীন তো মনে করেন ইউরোপিয়ানদের জন্য, আমেরিকার জন্য একটা আতঙ্কের জায়গা হয়ে যাচ্ছে। এখন প্রবলেমটা কোন জায়গায়? রাশিয়া বলতেছে কি, এই যে ইউক্রেন ঘটনাটার সাথে মিলাই, রাশিয়া বলতেছে ও ন্যাটোতে যাইতে পারবে না। রাশিয়া বলতেছে এই সমস্ত এলাকায় আমার লোকজন, রাশিয়ার পন্থী লোকজন বেশি, এখানে আমি এগুলি দখল করছি, এগুলি আমি থাকবো, এখানে খনিজ সম্পদ আছে, এইগুলি অঞ্চল থাকবে আমার। এই যে বিষয়গুলি উনি রাশিয়া বলতেছে, এগুলিকে কিন্তু আমেরিকা মানে পাত্তা না দেওয়া, মানে কি পাত্তা তো দিতই না, উল্টা ইউক্রেনকে সহায়তা করত। এখন দেখতেছে টেকনিক্যালি বিষয়টা কি হচ্ছে, টেকনিক্যালি রাশিয়ারে যদি শান্ত না করে, রাশিয়ারে যদি পুতিনরে যদি কিছু একটা না দিতে পারে, পুতিন তো পুরা শি জিনপিং এর সাথে, চীনের সাথে চলে যাবে। এখন চীন যদি পরাশক্তি হয়, একটা সুবিধার জায়গা আছে। সুবিধার জায়গাটা কি? চীনের বিষয়টা কি? চীনের বিষয় হলো বাণিজ্য। টাকা দাও। এখন তুমি দুর্নীতি করো, অসুবিধা নাই, টাকা দাও। তুমি মাতবরি করতে চাও, করো, আমার টাকা দাও। আমি এই জায়গাটায় আছি। এখন রাশিয়া চিন্তা করবে বা ভারত চিন্তা করবে কোনটা, ঠিক আছে চীন হোক না, চীন তো আমেরিকার মতো আমার উপরে তো এইটা সেটা নানানটা বলবে না, আমরা মাতবরিটা করবো, ব্যবসা চাচ্ছে তারা ব্যবসা দেই। এই যে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়, উমুক হয় তুমুক হয়, আপনি জানেন না ভারতের সাথে চীনের বিশাল বাণিজ্য আছে, রুপি দিয়ে আর ইয়ন দিয়ে, চীনের পণ্য ছাড়া ভারতের চলেই না। চীন কাউকে অকারণে সহায়তা করে না। ও যদি চিন্তা করে যে আমি $10 দিব, দেলোয়ারকে দিব $10, ওই $10 থেকে কিভাবে $20 নিবে ওটা সে প্ল্যান করে যায়। তো ওর দরকার কি? টাকা। এবং চীনের নীতিটা ওই জায়গায়, আমরা এত হইচই হুড়াহুড়ি বিশ্বমাপ, এই জন্য 40 বছর তারা কোনো যুদ্ধে জড়ায় না। আপনি দেখেন যুদ্ধ তারা জড়াবেও না। তো তারা যে অস্ত্র তৈরি করে, বিক্রি করার জন্য, বিক্রি করে লাগুক যুদ্ধ, পাকিস্তান দিল, রাশিয়ারে দিতেছে, ইরানে দিছে। তাহলে আপনি যদি এখন আমেরিকা থাকতেন, আপনার ছেলে যদি জন্মাইতো, ঋণের বোঝা নিয়ে কিন্তু জন্মাইতো। এবং 2050 সাল পর্যন্ত তাদের আফগানিস্তানের যে যুদ্ধে ব্যয়টা হয়েছে, এইটাই রিকভার করতে তাদেরই অর্থনীতিবিদরা বলছে 2040 সাল লাগে যাবে। তাহলে আরো পারবে না। চীন তো দেখছে যে বাবা ট্রাম্প কাকুর আমেরিকার কি অবস্থা, আমি যাবো কেন, আমি যুদ্ধ না করে যে ক্যাপিটালটা আমরা ভিতরে পকেটে নিতে পারি, আমার সমস্যা কোথায়? চীন কখনো একটা পয়সা লস করার লোক না, আমার মাতবরি দরকার নাই বাবা, আমার টাকা হইলেই চলে। এখন ও যে কই মানে এই সি জিনপিং যে এটা কথা বলছে, এদেরকে নিয়ে পাশে নিয়ে, নরেন্দ্র মোদী আর ইয়েতে পুতিনের পাশে নিয়ে যে আগামী বিশ্ব নেতৃত্ব দিবে এশিয়া, এটার ভিতরেও বাণিজ্য আছে অবশ্যই চীনের। এবং সেই বাণিজ্যের মানে এখন তো কথাটা হচ্ছে কোন জায়গায়, বাংলাদেশের অবস্থানটা দেখেন, কার জ্ঞান কত, কে সুন্দর কথা, এত দরকার নাই তো বাবা, তোমার কাছে টাকা আছে, টাকা না থাকলে মূল্য নাই। তো চীন তো সেই নীতিতে চলে, আমার কাছে টাকা আছে সুতরাং আমারে সবাই সালাম দিবে, এটা হলো বিষয়। আপনার কথা সবচেয়ে বড় উদাহরণ, সর্বশেষ যে আপনার এসসিও সম্মেলন হলো চীনের,
সেখানে কিন্তু শি জিনপিং যখন ভাষণ দেয় তখন প্রথমে বলে যে ন্যাটোর আদলে যে সামরিক জোট এটার নেতৃত্ব দেবে রাশিয়া। পুতিন হেভি খুশি, আর আমরা চেষ্টা করব ইকোনমির দিকটা দেখার, আমরা এটা ডমিনেট করব। এই কাজটা সে বাগায় নিল খুব সুন্দরভাবে। এটা এই জন্যই আমি বলতেছিলাম ইউক্রেন বিষয়টা হচ্ছে যেটা ট্রাম্প ইউরোপিয়ানদের বুঝাইছে, দেখো রে ভাই এশিয়ানরা চীনের নেতৃত্বে আইসা যাচ্ছে, এবং খেলাটা তো ইয়ে তো রাশিয়া তো আমেরিকা তো বুঝে, এগুলো তো পারতেই পারছে। এখন ঘটনা হচ্ছে কি যে এটারে ঠেকাইতে গেলে এখন এই যে ইউক্রেন জেলেনস্কি পতন করে দাও, এগুলোর কোনো সম্মান ইজ্জত কোনো কিছু দরকার নাই। এই তোরে কইছি না তুই বেলা 27 তারিখের ভিতরে জানা, বিষয়টা কিন্তু এই লেভেলে চলে গেছে, পাত্তাই দিচ্ছে না। ওই বাদ দে, ওরা তো সামরিক আপনার কোনো গোয়েন্দা তথ্য দিবে না। এবং কথাটা হচ্ছে কোন জায়গায়, ওই যে মার্কিন প্রতিনিধি আসতেছে, বলে তুই বেলা চোর, তুই চুরি করছ না, তুই চুরি করছ, তুই আবার সম্মান কি, তোর আবার সার্বভৌমত্ব, সাইন কর, তোর ইয়ে কর, অমুক কর। এখন জেলেনস্কি কইতেছে আমার সাথে চুক্তি হবে, এটা জানাইছে রাশিয়ারে, আমারে জানাই নাই। তখন আমেরিকা অরিজিনালি তো আসলে জানাই নাই, পাত্তাই দিচ্ছে না। এখন আমেরিকা কইতেছে না না, ওর তো আমরা যখন তৈরি করি তখনই তো আমরা এটা ওরে জানাইছি। মানে এটা একটা কথার কথা। অরিজিনালি বিষয়টা হচ্ছে জেলেনস্কির কোনো বিল নাই, ওরে বাদ ও বাদ। এখন আমাদের ইয়েটা ঠেকাইতে হবে, মানে আমাদের কর্তৃত্বের জায়গাটা ঠিক রাখতে হবে, এবং রাশিয়া যদি বিরুদ্ধে চলে যায় তাহলে তো আবার। এখন আপনি খেয়াল করবেন, আমি এটা ভবিষ্যৎবাণী করে রাখি, সেটা হচ্ছে এই ইউক্রেন যুদ্ধটারে বন্ধ কইরা বা এটা কইরা রাশিয়ারে কই তোমার না এটা করে দিলাম, তুমি ওইদিকে যাও না, তুমি ওইদিকে পুতিন তুমি আমার সাথে থাকো। ট্রাম্প এই কথাটাই বলবো ইংরেজি ভাষায়, সে তো পুতিন বলে, সে ভ্লাদিমির বলে। এবং আরেকটা মজার কথা এবং অ্যালার্মিং, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র 3.5 বছর যে ইউরোপে মানে ইউক্রেনের দিকে নজর দিছে, এদিকে এশিয়া, তারপরে মনে করেন মধ্যপ্রাচ্য, তারপরে আফ্রিকা কিন্তু হাতছাড়া হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই যে চীন ঢুকছে, রাশিয়া ঢুকছে, রাশিয়া সামরিক জোট হয়েছে, আর ব্যবসাতে আপনি কইলেন চীন, এসব জায়গায় আফ্রিকা পর্যন্ত তাদের ব্যবসা তাদের ইনভেস্টমেন্ট, তাদের ব্যবসা, এবং এইটা সবাই খুশি। খুশি, সবাই খুশি, তুমি এখানে ব্যবসা করবো, চীন ব্যবসা করবে, হ্যাঁ করো, অসুবিধা নাই, আমরা টাকা পাচ্ছি। সেটাই তো কথা। চীনও তো সেটা জানে, চীন ওইটা কেউ চিন্তা করে না যে চীন যে 2 টাকা দিচ্ছে, 20 টাকা নিয়ে যাচ্ছে, ওটা কোনো চিন্তা নাই, আমি তো পাচ্ছি, আমি তো আমার টাকা দেয় কে দেয়, এই যে বিষয়গুলো। আর আমেরিকার বিষয়গুলি দেখেন, আমেরিকা তো এই নীতিতে, ওই যে ট্রাম্প একটু চেষ্টা করছিল, কিন্তু জাতি তো জাতি, ওটা তো ক্যারেক্টার, ওই ভেনেজুয়েলাতে গিয়ে আক্রমণ করে বসে, হ্যাঁ নিজের ইগো মেটানোর জন্য, তার ইগোইস্টিক বিষয়গুলি আছে। তো আসলে এই ইগোইস্টিক বিষয়ের কারণেই ইউক্রেন, আপনি ধরে নেন যে ওই জেলেনস্কিরে মোটামুটি কোতল করে ছেড়ে দিচ্ছে, আবার ওই যে 100 দিনের মধ্যে নির্বাচন, কারণ গন্ডগোলটা হয়েছিল তো যে রাশিয়াপন্থী প্রেসিডেন্টের সরাই ইয়েলো যে বিপ্লব হইলো, মনে আছে আপনার, এই যুদ্ধটা শুরু হওয়ার আগে, তখন তো রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ছিল, সরাই দিয়ে এই পশ্চিমারা বসালো এই যে কমেডিয়ান। আমি কমেডিয়ানরা সবসময় বলি সম্মানের চোখে দেখি, কিন্তু এই কমেডিয়ানদেরও সম্মান রাখে নাই না, ও তো মানে লোভ, তারপরে ওই বুদ্ধি না থাকা, এই যে বিষয়গুলি আছে, এটা জেলেনস্কির পুরোপুরি আছে। জেলেনস্কি যদি মোটামুটি একজন কম বুদ্ধিমান রাজনীতিবিদ হইতো, তাহলে কিন্তু সে সিদ্ধান্তগুলো নিতে পারতো না, নিজের অবস্থানটা বুঝতে হয়, নিজের অবস্থানটা বুঝতে হয়। আজকে আমি বাংলাদেশের নাগরিক, আমি হুট করে কইলাম যে রাশিয়ারে মানি না, আমেরিকারে মানি না, এটা তো মানায় না আমার কণ্ঠে, এটা তো এইটুকু সেন্স তো আমার থাকতে হবে। তো জেলেনস্কির সেন্সটা বুঝতে হবে, রাশিয়ার কোলের ভিতরে আসোস, রাশিয়ার তুই সৈন্য সংখ্যা জানোস, তুই রাশিয়ার সামরিক সক্ষমতা জানোস, আমেরিকা না থাকলে তোর কবেই নিশ্চিহ্ন করে। তার নানি বা দাদির কাছ থেকে গল্প শুনছে রাশিয়া। আচ্ছা, আমরা আজকের অনুষ্ঠানের আরেকটা খুব ইন্টারেস্টিং, মুসলিম উত্থান আমেরিকার মতো দেশে, এবং অনেকে বলতেছে বারাক ওবামার জায়গাটা সে নিবে, কখন নিবে, যে ওয়াদা করে নিউ ইয়র্কের মেয়র হয়েছে, যখন থেকে সে নির্বাচনে ঘোষণা দিল, ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন একদম লাগে গেল, ধনীরা তার বিরুদ্ধে দুনিয়ার টাকা, কিন্তু কি হলো, সে পালসটা বুঝতে পারছিল নিউ ইয়র্কবাসীর, সেভাবে আগায় গেল। এখন ট্রাম্প তো আসলে প্রশাসক হিসেবে যাই হোক, সে তো জানু ব্যবসায়ী, সে ভালো করে জানে মামদানিরে পাশ কাটায় কিছু করা যাবে না, তাকে আমার দরকার, বা কোনোভাবে কোনো যদি ম্যানেজ করে তাকে দাওয়াত দিল, চা খাইলো, কি খাইলো নেই খাইলো, আপনি মনে জান নাই, তাহলে বুঝতে পারবেন চিনি বেশি না কম দিচ্ছে। ঘটনাটা আসে কি ঘটলো বলেন তো? না, এটা জিনিসটা হচ্ছে কি, আমি বলি এটা খুব সিরিয়াস ঘটনা। বিষয়টা হচ্ছে জোহরান মামদানির যে উত্থান,
এই উত্থানটা ট্রাম্প পছন্দ করে নাই, তীব্রভাবে তাকে গালিগালাজ করছে, তাকে ট্যাগ লাগাইছে, অনেক ট্যাগ লাগাইছে। সে কমিউনিস্ট, এই যে এক সময় আমেরিকাতে ছিল কমিউনিস্ট ভীতি, এই যে সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিস্ট, যে ওই কমিউনিস্ট আসলো, ওই দেলোয়ার কমিউনিস্ট, ওই কাজল হায়দার কমিউনিস্ট, এটা বইলে ঠেকাইতে হবে এই যে জিনিসটা। ওটা তো ফেল মারছে, হ্যাঁ ওটা ফেল মারছে। জোহরান মামদানি পাশ করে গেছে, পাশ করে যখন গেছে, এখন মনে করেন বিষয়টা কি, এখন এই যে তাকে চা খাওয়ার আমন্ত্রণ জানানো এবং দুইজনের মধ্যে হৃদ্যতাপূর্ণ আলোচনা হওয়া, এটার আসলে কোনো বিকল্প নাই। জোহরান মামদানি একজন নির্বাচিত মেয়র, সুতরাং জোহরান মামদানি তার অবস্থান থেকে তার সাথে ভালো ব্যবহারই করবে। আচ্ছা, এখন আসেন কেন তাকে ডাকতে হইলো, কেন, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে কি, ট্রাম্পকে আপনি আমেরিকার প্রেসিডেন্ট বলতে পারেন, অবশ্যই উনি প্রেসিডেন্ট, কিন্তু একটা রাষ্ট্রযন্ত্রের একটা ব্যাপার আছে। মনে করেন ডেমোক্রেটিক রিপাবলিক আমেরিকার, অ্যান্ড আমেরিকা একটা টোটাল একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটার নিজস্ব কিছু নীতি আছে, যেটাকে বলা হয় যে আপনি একটা যে কোনো বাংলাদেশেও একটা রাষ্ট্রযন্ত্র থাকে, তাদের কিন্তু সাংঘাতিক প্রেশার হয় এবং তারা তাদের বাইরে কোনো কিছু ঘটতে দিতে চায় না। এখন জোহরান মামদানি এমন কিছু কথা বলছে যেটা হলো রাষ্ট্রযন্ত্রটা যারা নিয়ন্ত্রণ করে তাদের জন্য বিপজ্জনক। তারা একটু চমকে গেছে, তারা একটু ভরকায় গেছে, কারণ আমেরিকাতে গরিব মানুষ আছে, আমেরিকাতে গৃহহীন মানুষ আছে, মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত। যখন পড়াশোনা শেষ করলো, প্রথম চাকরিটা কি করছে জানেন? সে হলো আবাসন কন্ট্রাক্টর, ছিল কনসালটেন্ট না। মানুষের যে ওই যে একটা জায়গা থেকে হঠাৎ করে বাড়িওয়ালা নোটিশ দিছে তাকে ছেড়ে যেতে হবে, ওই কাজগুলি সে করতো। তাকে আরেকটা জায়গায় বাসা নিয়ে দেওয়া, কম খরচের মধ্যে দেওয়া, এই কাজটা করতে গিয়ে সে অবাক হয়েছে যে আমেরিকার মতো দেশে এত মানুষ এত প্রবলেম ফেস করতেছে। ফলত সে যখন প্রচার অভিযান শুরু করলো, তখন তার কথাগুলি মানুষের অন্তরে গিয়ে পকেট থেকে অভিজ্ঞতাগুলো সে একটার পর বলতে থাকলো। এখন এই জিনিসগুলি তো মনে করেন রাষ্ট্রযন্ত্র যারা পরিচালনা করে, মনে করেন ট্রাম্প এখানে একজন প্রতীক, এরকম অনেকেই আছে। তো যেমন আমরা অনেক ভাবছিলাম যে বারাক ওবামা আসছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, আসলে হয় নাই। আমেরিকার একটা এই যে রাষ্ট্রযন্ত্রের যে একটা চাপ, সেই চাপের মধ্যে ফেলে দেওয়া হয় যে তুমি দেলোয়ার, তুমি বিপ্লবী, তুমি কাজল হায়দার, তুমি এই গরিবদের জন্য করতে যাও, ঠিক আছে আসো, শখের মধ্যে আমার কাছে তো টাকা আছে, তুমি টাকা নিয়ে গিয়ে দাও, ওকে সমস্যা নাই। কিন্তু যেই লোকটা টাকাটা দিচ্ছে তার মাথা তো ব্রেনটা অন্য জায়গায়, সে তো চিন্তা করতেছে যে কাজল হায়দার কইছে যে এইটা করবে, গরিবের উন্নতি করবে, ধনী রাখবে না এই দেশে, আচ্ছা ঠিক আছে, ও টাকাটা পাবে কোত্থেকে, টাকাটা আমি ওকে দিব। এখন এই যে বিষয়টা, জোহরান মামদানিকে ওই খাপের ভিতরে ফেলার চেষ্টা করা হবে, এটা স্বাভাবিক। মানে ট্রাম্প যেটা চিন্তা করছে, ট্রাম্প এখানে একটা প্রতিনিধি, ওই যে রাষ্ট্রযন্ত্রের একটা প্রতিনিধি, এই প্রতিনিধি হয়ে সে জোহরান মামদানিকে ডাকছে। এখন যে প্রক্রিয়াটা শুরু হবে, ঠিক আছে বাবা তুমি এটা করতে চাও, ঠিক আছে এটুকু করো, ঠিক আছে এটুকু, কিছু কিছু তাকে করতে দেবে, কিন্তু আলটিমেটলি তাকেই মনে করেন ওই রাষ্ট্রযন্ত্রের অংশ করে ফেলার একটা চেষ্টা হবে। সে এক সময় দেখবেন কথাবার্তাগুলি কেমন ঘুরিয়ে দিছে। আপনি খেয়াল করবেন, আমি দু একটা ছোট্ট উদাহরণ দিই, মিলাইতে পারবেন। হঠাৎ করে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসা হইলো, ফারুক আহমেদকে বাদ দিয়ে তাকে প্রেসিডেন্ট করা হইলো। সে বললো কি আমি T20, আমি 2 মাস থাকবো, আমি 3 মাস থাকবো, আমি চলে যাবো, আমি T20 খেলতে আসছি। হঠাৎ করে দেখা গেল 1 মাস পরে তার কথাবার্তার সুর চেঞ্জ হয়ে যাচ্ছে, টেস্টটা ঢুকে গেল মাথার মধ্যে। সে বললো যে না, যদি সবাই চায়, যদি ভালো হয়। এই যে বিষয়টা, এর মধ্যে অনেকগুলি কথা আছে। সেটা হলো যে একটা সিস্টেম আছে, রাষ্ট্রযন্ত্র যেটাকে বলা হচ্ছে, এটা সুবিধাবাদী একটা শ্রেণী আছে যারা ওই একজনকে পিক করে নেয় যে তুমি আমাদের পার্ট হও, তুমি এই 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 সুবিধা পাবা, অথবা সুবিধা নয়, তুমি তো একজন ক্যারিশমেটিক লোক, তুমি তো অনেক দক্ষ, তুমি এই জিনিসটা করো। ওকে যে কৌশলে এই শোষণের একটা হাতিয়ার হিসেবে গড়ে তোলা হচ্ছে, এটা সে বুঝতে পারে না। যখন বুঝে তখন অনেক দেরি হয়ে যায়, না তো বুঝলেও কোনো উপায় নাই, ওই সিস্টেমের ভিতরে সে ঢুকে গেছে। এখন জোহরান মামদানিকে চেষ্টা করা হবে আমেরিকান রাষ্ট্রযন্ত্রের অংশ করে ফেলার। এখন জোহরান মামদানি যদি এক্সট্রা অর্ডিনারি লেভেলের হয়, তাহলে সে হয়তো চিন্তা করতে পারে ঠিক আছে আমি সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমটাকে বদলাই, এটাই হলো খেলা। সেটা যদি পারে ইউ জোহরান মামদানি, তোমার
ইয়াতে আমি আছি, আমরা আছি, অবশ্যই আছি। সিস্টেম বদলানো কিন্তু কঠিন, খুবই কঠিন, আপনাকে লিজেন্ড হতে হবে, মানে এনে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা লাগবে আর কি, এনে গান্ধী হইতে হবে, এনে রবীন্দ্রনাথ হইতে হবে, মানে সমাজ পরিবর্তন, এনে যেমন আমাদের বিদ্রোহী গান গাইতে হবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানে আমি উদাহরণ হিসেবে বলতেছি, উনি যে সিস্টেমটাকে চেঞ্জ করে দিলেন, এটা কম ক্ষমতার ব্যাপার, সেটাই বিশাল ক্ষমতার ব্যাপার এটা। এত ক্ষমতা জোহরান মামদানির আছে কিনা? উনি যদি সাচ্চা মুসলমান হয়ে থাকেন, আমি কথার কথা বলতেছি, সাচ্চা মুসলমান যেহেতু ট্যাগ লাগানো হয়েছে, মুসলমান না, একজন মানুষের সততা যদি থাকে তার মধ্যে, দেখা যাক না দর্শক আপনাদের কি মনে হয়। সুপ্রিয় দর্শক, আজকের বিষয় সংযোগ আপনাদের কেমন লাগলো? অনেকদিন পর আমাদের রাশিয়া ইউক্রেন ফেরত বা মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত দিলের ভাইকে পেয়ে, এটা আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন। আমি আবার বলছি, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, কোন উপজেলা, কোন থানা, এমনকি কোন ইউনিয়ন থেকে বলছেন আমাদের জানান। হোক সেটা জার্মানি কোনো এক শহর বা বরিশালের কোনো একটা এলাকা, আপনি লিখেন, আমাদের ভবিষ্যতে অনুপ্রেরণা কাজে দিবে। আর কিছু জানতে চাইলে তো আমাদের এখানে অবশ্যই বলবেন। আমরা এখানে সহজভাবে সব কিছু উপস্থাপনের চেষ্টা করি, কিন্তু তথ্য থাকে মজবুত, আপনি ক্রস চেক করে দেখতে পারেন। যদি আমি আবার বলছি, যদি আমাদের কোনো তথ্যে ভুল থাকে আমাদের কমেন্টে জানান, আমরা শুধরে নেব অবশ্যই, কারণ তা মহান আল্লাহ তাআলা, আমরা তো মানুষ। আর আমাদের নিচে ডেসক্রিপশনে যে নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন বিজ্ঞাপন আর প্রমোর জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দিলার ভাইয়ের সাথে কথা নিয়ে নিচ্ছে, আমি অনুষ্ঠান আগে আবার দেখা হবে, সপ্তাহে ওনাকে নিয়ে আসবো মাঝে মাঝে, উনি খুবই ব্যস্ত মানুষ। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।